হ্যালো স্টুডেন্টস, আমি রনি সরকার, রনি স্যার তোমাদের বেথুয়াডাহরি কলেজের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বেথুয়াডাহরি কলেজের উদ্যোগে যে অনলাইন ক্লাসেসের আয়োজন করেছি তার আজকে আমার দ্বিতীয় ক্লাস। আগের দিনের ক্লাসটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল রাষ্ট্রবিজ্ঞান মেজর কোর্সের ফার্স্ট সেমেস্টারের মেজর পেপারের একটি টপিক। আজকে তারই কন্টিনিউশনের আমরা কিছুটা অংশ আলোচনা করব। তো আগের দিনের আলোচনায় আমরা দেখেছিলাম যে সার্বভৌমিকতা সম্পর্কিত একত্ববাদী তত্ত্ব যা বোদা থেকে শুরু করে জন অস্টিন, ব্রিটিশ দার্শনিক জন অস্টিনের সময়কাল পর্যন্ত কিভাবে তারা সার্বভৌমিকতার ধারণাটিকে ব্যাখ্যা করেছেন, এবং সেখানে আমরা দেখেছিলাম যে সার্বভৌমিকতার মূলত যে আইনগত প্রকৃতি অর্থাৎ বাই নেচার যে আইনগতভাবে কিভাবে সার্বভৌমিকতাকে ব্যাখ্যা করা যায় সেই বিষয়টির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেই বিষয়টিকে আলোচনা করা হয়েছিল। এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে এভাবে ব্যাখ্যা করা হয়েছিল যে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চরম, চূড়ান্ত এবং নিরঙ্কুশ ক্ষমতা, এবং এই ক্ষমতার বলেই রাষ্ট্রীয় যে আইন অর্থাৎ সেটিকে সার্বভৌমিকতার আদেশ বলে ব্যাখ্যা করা হয়েছিল। আর এই তত্ত্বটি কিন্তু আমরা দেখেছিলাম মনিস্টিক থিওরি বা একত্ববাদী তত্ত্ব নামে পরিচিত ছিল। কিন্তু আমরা যখন এই একত্ববাদী তত্ত্বকে প্রয়োগ করা বাস্তব রাজনৈতিক পরিবেশে প্রয়োগ করা হয় তখন বেশ কিছু সমস্যা দেখা দেয়। কি সেই সমস্যা? এই প্রসঙ্গে অতুল প্রসাদ সেনের একটি কথা, কবিতার লাইন আমার খুব মনে পড়ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে আমরা সবাই জানি যে বিভিন্ন দেশের, সেটা শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, যে কোনো দেশে বিভিন্ন ভাষা, বিভিন্ন মতাবলম্বী নাগরিকদের নিয়েই একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন ভাষার মানুষদের নিয়ে গড়ে ওঠার ফলে যেটা দেখা দেয় যে সেই সুপ্রিম পাওয়ার শুধুমাত্র একটি জায়গায় কেন্দ্রীভূত থাকলে সমস্যা দেখা দিচ্ছে। এখান থেকে আমরা যদি দেখি সেখানে দেখব যে আমরা যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির কথা বলি সেটি একটি ধারণা এবং তার অ্যাকচুয়াল বাস্তবায়ন ঘটে সরকারের মাধ্যমে, এবং এই সরকারটি মূলত গড়ে ওঠে কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে নিয়ে। তো স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় যে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সেই চূড়ান্ত ক্ষমতাটি বাস্তবে ভোগ করে সেই সরকার তাদের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, এবং সেই সরকার কি করে, কিছু তারা নিজেরা কিছু ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি হয়ে আর একটা গ্রুপ অর্থাৎ অন্য একটা ব্যক্তি সংসদ বা ব্যক্তি গোষ্ঠীর ওপরে তাদের এই চূড়ান্ত ক্ষমতাটা প্রয়োগ করে। কিন্তু বাস্তবে দেখা যায় সেই সরকার অর্থাৎ সেই ব্যক্তি মানুষ, ব্যক্তি সংসদ যাদেরকে নিয়ে সরকার গঠিত হচ্ছে তাদের বুদ্ধিমত্তা, তাদের মেধা সবটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও এটাকে প্রয়োগ করতে হয়। কিন্তু এবারে প্রশ্নটা হচ্ছে যে কেন একজন ব্যক্তি মানুষের শুধুমাত্র যে রাজনৈতিক সত্তাকে নিয়েই সবটা সর্বাঙ্গীন তা কিন্তু নয়, সেটা তো নয়, আমরা সবাই জানি সেটা। তাহলে কেন শুধুমাত্র সরকারের হাতেই বলা ভালো রাষ্ট্রের হাতেই কেন সেই চূড়ান্ত ক্ষমতাটি থাকবে? এবং এই প্রশ্নের উত্তরেই কিন্তু উঠে আসে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ঠিক একত্ববাদে ক্রিটিসাইজ করে একত্ববাদের ঠিক বিপরীতমুখী একটি মতবাদ সার্বভৌমিকতা সংক্রান্ত, যাকে বলা হচ্ছে বহুত্ববাদ বা প্লুরালিজম। এবারে তাহলে আমরা দেখলাম যে একত্ববাদে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলা হচ্ছে সেখানে বহুত্ববাদে নিশ্চয় অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। কি সেই বিষয়? দেখানো হচ্ছে যে একজন মানুষের ব্যক্তি সত্তার পূর্ণাঙ্গ বিকাশের জন্য শুধুমাত্র রাজনৈতিক সত্তার বিকাশই কিন্তু শেষ নয়। কেন? সেখানে বলা হচ্ছে যে আমাদের এই যে সমাজ ব্যবস্থা, এই যে সমাজ, সেই সমাজে রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্রই কিন্তু একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারে না। তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির
তুমি তোমরা বলতে পারো ধর্মীয় সত্তা, সাংস্কৃতিক সত্তা, অর্থনৈতিক সত্তার, শিক্ষাগত সত্তার বিকাশ সাধনের প্রয়োজন হয়। এবং এই ধারণা থেকে যেহেতু বিকাশ সাধনের প্রয়োজন হয়, এইখান থেকেই বহুত্ববাদ বলছে যে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ব্যক্তির স্বাধীনতা, এই দুটো ধারণাকে মূলত ভর করে তারা বহুত্ববাদের তত্ত্বকে তুলে ধরেছেন। এবং এই বহুত্ববাদের তত্ত্বকে বিভিন্ন সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে চার্চ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সমর্থন করেছেন। তো এই বহুত্ববাদী এই বক্তব্য মূলত তুলে ধরেছিলেন সেই সময়ে গিয়ারকে, ক্র্যাবে, ডুগোই, বার্কার, ল্যাসকি, এই সমস্ত তাত্ত্বিকেরা। এবারে এই সমস্ত তাত্ত্বিকদের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে একটা জায়গায় মার্জ করে অধ্যাপক গেটেল বহুত্ববাদের বক্তব্যকে 3টে ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগে বলা হচ্ছে, গেটেল বলছে এই যে তাত্ত্বিকেরা রয়েছে, বহুত্ববাদী তাত্ত্বিকেরা রয়েছেন, তাদের মধ্যে একদল চাইছেন যে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একক রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস সাধন, অর্থাৎ কোনো সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কোনো রাষ্ট্রই থাকবে না, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার অধিকারী কোনো রাষ্ট্র থাকবে না। সেকেন্ড যে দল শ্রেণী রয়েছে, তারা চাইছে না সমক্ষমতা সম্পন্ন, ওই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম, যে একটি সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, ধর্মীয়, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক, হোয়াটএভার, তাদের সঙ্গে সমভাবে এই চূড়ান্ত ক্ষমতাটি ভোগ করবে। আরেকটি শ্রেণী ছিল, তারা বলছে যে না, সীমিত ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রকে নিয়ে একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে এই যে বিভিন্ন সংগঠনগুলো, সংস্থাগুলো রয়েছে সমাজের অভ্যন্তরীণ, তাদের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবে, অর্থাৎ কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করবে। এই 3টে দিক থেকে কিন্তু মূলত দেখা গেছে যে বহুত্ববাদীদের বক্তব্যটি আমাদের সামনে উঠে এসেছে। এছাড়াও এই বহুত্ববাদী বক্তব্য, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণাকে যেহেতু ধারণাটি আমরা একটু আগেই বললাম, যে যেহেতু দেখা যাচ্ছে একত্ববাদের বিভিন্ন সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই বহুত্ববাদী তত্ত্বের উদ্ভব ঘটেছিল, স্বাভাবিকভাবে বহুত্ববাদীরা একত্ববাদী তত্ত্বকে 3টি দিক থেকে সমালোচনা করে তাদের এই তত্ত্বকে তুলে ধরেছেন বা তাদের মূল বক্তব্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সেই 3টি মূল বক্তব্য কি, আজকের ক্লাসে কিন্তু আমরা সেই জায়গাটিকে আলোচনা করব। প্রথম বক্তব্য ছিল সামাজিক কাঠামো, অর্থাৎ আমরা যেমন জানি যে সমাজ এবং রাষ্ট্র কিন্তু এক নয়। সমাজ হলো একটি বৃহত্তর পরিসর, রাষ্ট্র হলো তার মধ্যেকার একটি প্রতিষ্ঠান। কিন্তু একত্ববাদীরা কিন্তু সেই সমাজ এবং রাষ্ট্রকে কিন্তু তারা অভিন্ন বলে মনে করতেন, অর্থাৎ আর যে দুটো যে আলাদা সেটা মনে করতেন না। স্বাভাবিকভাবে যেখানে সমস্যা দেখা যায় যে তার ফলে সমাজের অন্যান্য সংগঠন, অন্যান্য সংস্থাগুলোর কোনো অস্তিত্বকে স্বীকার করা হয়নি স্বাভাবিকভাবেই। কিন্তু আমরা জানি যে একজন মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো প্রয়োজন, এবং এই যে প্রতিষ্ঠান, এই যে সংঘ, এই সংঘগুলো কিন্তু স্বাধীন চেতনা সম্পন্ন সংঘ, এবং প্রত্যেকের স্বাধীনতা থাকা দরকার। কেননা এই প্রসঙ্গে ম্যাকআইভার একটি সুন্দর কথা বলেছেন যে একটা আমরা যে পেন্সিল দিয়ে লিখি, সেই পেন্সিলটা যে আমরা শার্প করি, সেই শার্প করার জন্য যদি আমরা একটা কুড়ুল ব্যবহার করি, তাহলে কি সেটা ঠিকঠাক শার্প করা যাবে? যাবে না তো। সেই কারণে ম্যাকআইভার বলছেন পেন্সিল কাটার পক্ষে কুড়ুল যেমন অনুপযোগী, ঠিক তেমনি মানুষের যে অন্তর্নিহিত সূক্ষ্ম বৃত্তিগুলোর বিকাশ সাধনও কিন্তু রাষ্ট্র অনুপযোগী। কেননা এই মানুষের যে অভ্যন্তরীণ সত্তার বিকাশ, রাষ্ট্র কি করতে পারে? মানুষের বাহ্যিক আচার আচরণটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে, আইনের মাধ্যমে। কিন্তু তার যে অভ্যন্তরীণ সত্তাগুলোর বিকাশ, সেই অভ্যন্তরীণ সত্তাগুলোর বিকাশ কিন্তু তখনই সম্ভব হবে যখন এই যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সমাজের মধ্যে, সেই সমাজের মধ্যে এই সংগঠনগুলো তাদের ক্ষমতার মাধ্যমে সেই সত্তাগুলো বিকাশ সাধন ঘটাতে পারবে। সেকেন্ডলি, বহুত্ববাদীরা আইনের দৃষ্টিকোণ থেকে একত্ববাদের সমালোচনা করেছেন।
আমরা আগের একত্ববাদের ক্লাসটাতে বলেছিলাম, যেখানে জন অস্টিন বলেছিলেন যে আইন হলো সার্বভৌমিকতার আদেশ, আইন হলো সার্বভৌমিকতার আদেশ। কিন্তু বহুত্ববাদীরা বলছেন আইন সার্বভৌমিকতার আদেশ হতে পারে না, কেননা মানুষ শুধুমাত্র কিন্তু এই রাষ্ট্রীয় যে আইন সেই আইনকেই মেনে চলে না। তাহলে আর কি মেনে চলে? তোমরা আমরা সবাই জানি যে আমরা রাষ্ট্রীয় আইন ছাড়াও সামাজিক প্রেক্ষাপটে থেকে আমরা বেশ কিছু সামাজিক প্রথা, রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। বা যে কোনো সংগঠন বা সংস্থার কথা যেটা বলছিলাম, সেই সংগঠনগুলোর নিজস্ব কিছু নিয়ম কানুন রয়েছে, সেইগুলোকে আমাদের মেনে চলতে হয়। তার মানে কি হলো, এখান থেকে বৌদ্ধবাদীরা বলছে যে তাহলে একটি সমাজের মধ্যে বসবাসকারী মানুষ কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে না, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তাদের প্রতিও কিন্তু আনুগত্য স্বীকার করে, অর্থাৎ আনুগত্যটা বিভাজিত। তাহলে আনুগত্য যদি বিভাজিত হয়, তাহলে কি করে একটি প্রতিষ্ঠান চূড়ান্ত ক্ষমতার অধিকারী হতে পারে? এই বলে বহুত্ববাদীরা প্রশ্ন তুলছেন যে সেখান থেকে তাহলে চূড়ান্ত ক্ষমতা কখনোই কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের হাতে থাকতে পারে না, বিভিন্ন সংগঠনগুলোর কাছেও থাকতে হবে। নেক্সট যেটা তারা সমালোচনা করলেন আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তারা কি বলছেন? তারা বলছেন যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা রয়েছে আমাদের, সেই বিশ্ব ব্যবস্থায় কোনো একটি দেশ কিন্তু সম্পূর্ণভাবে স্বনির্ভর নয়। স্বাভাবিকভাবে আমরা সার্বভৌমিকতার ধারণায় যেরকম তার দুটো অংশ দেখেছিলাম, একটা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, একটা বাহ্যিক সার্বভৌমিকতা, তাহলে বাহ্যিক সার্বভৌমিকতাটাও কিন্তু অনিয়ন্ত্রিত নয়, অসীম নয়। সেখানে গিয়ে বিশ্ব ব্যবস্থায়, বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রত্যেকটা রাষ্ট্রের এই নির্ভরতার জন্যই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রকেই অন্য আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিধি নিয়ম, আন্তর্জাতিক জনমত সবটাকে মেনে চলতে হয়। এছাড়াও আমরা যদি দেখি যে বর্তমানে বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্কের যে একটা সুস্থ বাতাবরণ, একটা শান্তি শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা যাতে বজায় থাকে, সেই কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই আন্তর্জাতিক সংগঠনগুলোর যে সদস্যপদ গ্রহণ করা হয়, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রগুলো সেই আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন, স্বাভাবিকভাবেই সদস্যপদ গ্রহণ করলে সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়মাবলী, নিজস্ব যে নিয়ম কানুন রয়েছে, সেইগুলোকেও মেনে চলতে হয়। স্বাভাবিকভাবেই তাহলে বলা যায়, বহুত্ববাদীরা বলছেন যে একটি রাষ্ট্র কেবলমাত্র তার অভ্যন্তরীণ ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা অধিকারী হলেও বাহ্যিক ক্ষেত্রে কিন্তু সেই সার্বভৌম ক্ষমতাকে ভোগ করতে পারছে না, নিরঙ্কুশভাবে, অনিয়ন্ত্রিতভাবে। সেখানে একটি অন্য রাষ্ট্রের উপর নির্ভরতার কারণে নিয়ন্ত্রণ রয়ে গেছে। এই তিনটে দৃষ্টিকোণ থেকে কিন্তু বহুত্ববাদীরা মূলত একত্ববাদের সমালোচনা করে তাদের যে মূল বক্তব্য, তাদের সার্বভৌমিকতা সম্পর্কে যে ধারণা, তাদের যে তত্ত্ব, সেটিকে তুলে ধরেছে। তবে হ্যাঁ, সমাজবিজ্ঞানের সব বিষয়ের মতোই এই বিষয়ের ক্ষেত্রেও বলা যায় যে যে সমস্ত কথাগুলো বলা হলো, সেখানেও বেশ কিছু তাত্ত্বিক, বেশ কয়েকজন তাত্ত্বিক এর কিছু সমালোচনা করেছেন। কেননা একটি সমাজের মধ্যে বিভিন্ন সংগঠনগুলো যদি সম্পূর্ণভাবে স্বাধীন, চূড়ান্তভাবে, অনিয়ন্ত্রিতভাবে তাদের কার্যকলাপ পরিচালনা করে, তাহলে বিশৃঙ্খলার একটি পরিবেশ সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করেছেন। সেই কারণে নিয়ন্ত্রণ থাকাটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই বলে অনেকেই কিন্তু এই বহুত্ববাদী তত্ত্বের সমালোচনা করেছে। তাই আমরা সবশেষে বলবো যে ব্যক্তি এবং গোষ্ঠীর যেখানে সংঘাত রয়েছে, বা ব্যক্তি এবং গোষ্ঠীর যেখানে স্বার্থ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বহুত্ববাদী তত্ত্ব বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে আজকে আমরা বহুত্ববাদ নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেই ডাউটসগুলোকে তোমাদের ক্লিয়ার করে দেবো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমরা একটি অন্য নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করব। থ্যাঙ্কস টু অল অফ ইউ।